দেশে চলছিল তখন এক অস্থিতিশীল অবস্থা। মুসলিমদের বিনা কারণে জঙ্গি সাব্যস্ত করে পাঠানো হচ্ছিল কারাগারে। তার মধ্যে এমন একজনকে গ্রেপ্তার করা হয় যার আগমনে বদলে যায় প্রত্যেকটা ওখানকার অফিসারের জীবন। কি হতে পারে এর কারণ, কি হতে পারে অফিসারদের মৃত্যুর কারণ, এই সকল রহস্যের বাঁধ ভাঙতে আপনারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। তো বলছিলাম 2018 সালের রিলিজপ্রাপ্ত মিনি সিরিজ ঘোলের কথা। তো শুরু করা যাক। দেশে তখন অন্যায় কার্যকলাপ অনেক বেড়ে যাওয়ায় মিলিটারি শাসন চলছিল। যদি কেউ বিরোধিতা করে তাকে সিক্রেট ক্যাম্পে পাঠানো হয় এবং সেখানে মারা হচ্ছিল। ফলে দেশে বিদ্রোহ আরও বেড়ে চলেছিল এবং আতঙ্কবাদীদের দেখা দিয়েছিল। এই সকল সমস্যা রুখতে এনপিএস অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন স্কোয়াড গঠন করা হয়। এই এনপিএসের সন্ত্রাস দলের মাস্টার মাইন্ড আলী সাইদকে জীবিত ধরতে দ্য অর্কিড স্টারে আক্রমণ করে। বিগত 10 বছর ধরে এই আলী সাইদকে এনপিএস পাগলের মতো খুঁজছিল। প্রবেশ করতে দেখা মিলে এক অদ্ভুত লোকের সাথে, যার সারা শরীর ক্ষতবিক্ষত। কেমন একটা ঘোরের মধ্যে যেন সে বলে যাচ্ছে সেখানে সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। তার কথা উপেক্ষা করে এনপিএস এর সদস্যরা সামনে যেতে দেখে আলী সাইদ একটা চেয়ারে বসে আছে। চারপাশে তার একাধিক লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক ভয়ানক দৃশ্য। আলী বেঁচে আছে কিনা তা চেক করার জন্য ক্যাপ্টেন আলীকে স্পর্শ করতেই আলী কেমনভাবে যেন জেগে ওঠে এবং ক্যাপ্টেনকে চেপে ধরে একটা মন্ত্র বলতে থাকে। ঘটনা এইখান থেকে ফিরে যায় 1 মাস আগে। শাওনওয়াজ রহিম ও তার মেয়ে নিদা রহিম গাড়ি করে যাচ্ছিল। সরকারের ওপর থেকে রহিমের আস্থা উঠে গেছে, কারণ এনপিএস বিনা কারণে সাধারণ মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিমদের। বলে কিনা তাদের মানসিক চিন্তাধারার পরিবর্তন করে ফিরিয়ে আনা হবে, কিন্তু কেউ ফিরে আসে না। রহিম কখনো অন্যায় মেনে নিতে পারে না, তাই দেশদ্রোহীমূলক সে বই লিখছে এখন। অন্যদিকে তার মেয়ে নিদা মনে করে সরকার যা করছে ভালো করছে, কারণ আলীর মতো সন্ত্রাসীরা ধর্মের দোহাই দিয়ে দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে। আসলে নিদা একজন এনপিএসের অ্যাডভান্স ইন্টারোগেশন একাডেমির দক্ষ ট্রেনি। গাড়ি থামলো এক চেকপোস্টে, কিন্তু বাবার সাথে দেশদ্রোহীমূলক বই রেখেছে শুনে নিতা অপ্রস্তুত হয়ে পড়ল। রহিম গাড়ি চেক করতে দিতে না চাইলে গার্ড রহিমকে চেপে ধরল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিতা তার পরিচয় তুলে ধরে, ফলে গার্ডরা তাদের যাওয়ার অনুমতি দেয়। বাবার কর্মকাণ্ড দেখে নিতার বাবার প্রতি ঘৃণা হতে থাকে। বাবার আদর্শ ও মতবিরোধ নিদাকে বারবার মনে করিয়ে দিয়েছে যে এনপিএসের হেড কর্নেল সুনীল ডাকুনার কথা। সন্ত্রাসীবাদীরা তো দেশের বাইরে নয়, তারা দেশের ভেতরেই আছে। দেশের জন্যে বুকে পাথরও চাপা দিয়ে নিদা বাবাকে এনপিএসের হাতে তুলে দেয়। রহিমের বক্তব্য নিলে সে বলে সে তো কোনো দোষ করেনি, সে তো কোনো সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল না। এইদিকে নিদাকে এই বলে আশ্বস্ত করা হয় যে নিদার বাবার সন্ত্রাসীমূলক যে চিন্তাধারা তা পরিবর্তন করে তার বাবাকে দ্রুত ছেড়ে দেওয়া হবে। এরপরে নিদা ইন্টারোগেশন রুমে প্রবেশ করলে রহিম আকাশ থেকে পড়ে। সে জানতে পারে তার মেয়েই তাকে বিনা দোষে এনপিএসের কাছে ধরিয়ে দিয়েছে। রহিমকে যখন কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে তার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ঘটনা ফিরে আসে বর্তমানে। কর্নেলের তত্ত্বাবধানে রহিম আস্তে আস্তে ঠিক হচ্ছে, তবে তার কাছ থেকে এমন অনেক তথ্য জানা গেছে যা রাষ্ট্রের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্নেল নিদাকে ইন্টারোগেটিভ হেল্পার হিসেবে অ্যাডভান্স ইন্টারোগেশন সেন্টারে পাঠিয়েছেন, কিন্তু কর্নেলের অধীনে থাকা লক্ষ্মী বলে একজন দেশদ্রোহীর মেয়েকে কি এই কাজ করতে দেওয়া ঠিক হবে? তবে কর্নেলের নিদার প্রতি আস্থা ছিল। নিদাকে সেন্টারে পাঠানো হলে লক্ষ্মী তাকে প্রথম জিজ্ঞেস করে, তোমার কাজে তোমার ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না তো? কারণ অধিকাংশ সন্ত্রাসীরাই তো মুসলিম। নিদার উত্তর ছিল, ম্যাডাম, যারা বন্দী আছে তারা শুধুমাত্র আমার কাছে সন্ত্রাসী, এর থেকে বড় কিছু নয়। নিদাকে তারপরে পুরো সেন্টার ঘুরিয়ে দেখানো হয়। সেন্টারে টোটাল 5 জন কয়েদি ও 12 জন সোল্ডার আছে। সেন্টারটা সব দিক থেকে এমনভাবে বন্ধ ছিল যে বাইরে থেকে আলো ঢোকার কোনো ব্যবস্থা নেই, ফলে কয়েদিরা টাইম সম্পর্কে কোনো ধারণা রাখতে পারত না। নিদা আহমেদ নামের একজন কয়েদিকে মৃতপ্রায় অবস্থায় আলাদা সেলের দিকে নিয়ে যেতে দেখল। এরপরে সে প্রবেশ করল মেন ইন্টারোগেশন রুমের মধ্যে।
সেখানে ঢুকে তার মনের মধ্যে খচকা লাগলো, এখানে কি আসলেই কোনো সন্ত্রাসীদের রিকভারি করা হয় তো, কারণ সেই রুমটি ভর্তি ছিল রক্ত দিয়ে। এরপরে নিদা কর্নেল সুনীলের সাথে দেখা করলে জানতে পারে যে তাকে মূলত এখানে আনা হয়েছে ইউনাইটেড পিপল দলের লিডার আলীকে ইন্টারোগেশনের জন্য। এখানকার 5 জন কয়েদিও মূলত আলীরই লোক। তখন আলীর স্পেশাল ট্রিটমেন্টের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে নিদা আদির বিগত 30 বছরের বর্বরতার ভিডিও দেখছিল। হঠাৎ করে বেড়ে উঠল সাইলেন্ট। কয়েদিদের মধ্যে ভীষণ ভয় কাজ করতে লাগলো। মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আলী শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলো। ঘোর বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। গার্ড দরজা খুলতেই আলী বের হয়ে আসে। তা দেখা মাত্রই কুকুররা ঘেউ ঘেউ শব্দ শুরু করে দেয়। এই সেন্টারে এর আগে এর থেকে বড় সন্ত্রাসী কখনো আসেনি। লক্ষ্মী নিদাকে আলীকে প্রশ্ন করার জন্য শুরু করতে বলে। নিদা আলীকে একই সাথে লাঠিপেটা এবং কোশ্চেন করা শুরু করত। হঠাৎ করে আলী বলে ওঠে, নিতু। নিদা নিশ্চব্দ হয়ে যায়, কারণ এই নামে কেবল তার আব্বুই তাকে ডাকে। কিন্তু আলী তা জানল কীভাবে? আলীর মুখ থেকে কথা বের করার জন্য উপরের মোহর থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তাই আলীকে শাস্তিস্বরূপ একটা বক্সে বন্দি করে রেখে সে বক্সের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং বাকিদের 4 ঘন্টা সময় দেওয়া হয় বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু এই 4 ঘন্টা কারোরই ভালোভাবে কাটেনি। সবাই কিছু না কিছু দুঃস্বপ্ন দেখেছে। নিদা স্বপ্নে তার বাবাকে গুলি করতে দেখে এবং স্বপ্নের মধ্যেই আলী কোথা থেকে এসে যেন হাত তালে দিচ্ছিল। হঠাৎ করে নিদার ঘুম ভেঙে যায়। তারপরে খেতে গেলে নিদা জানতে পারে সবাই কিছু না কিছু খারাপ স্বপ্ন দেখেছে। এরপরে লক্ষ্মী, হারিশ, বিবেক ও নিদাকে আলীকে জিজ্ঞাসাবাদ করতে পাঠায়। তাদের ওপর বাইরে মনিটর দিয়ে নজর রাখা হচ্ছিল। শতমারের পরেও আলী মুখ খোলে না। হঠাৎ করে আলী বলে ওঠে, কিছু শুনতে পাচ্ছিস? মনোযোগ দিয়ে শুন। বাচ্চা ও তার মায়ের ভয়ঙ্কর চিৎকার শুন। কিছু মনে পড়ল? আচ্ছা, বুদ্ধিটা তোর ছিল তাই না রে হারিশ? প্রথমে 2 জনকেই ধরে আনলি, তারপরে বিনা কারণেই মেরে ফেললি। বাইরের সবাই তো অবাক। আলীর সাথে বিবেক ও হরিশ কি এমন কথা বলছে? আচমকা আলী নিদার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার আব্বু কেমন আছে? বিবেক ও হারিশের মধ্যে না জানা কোনো কারণেই মারামারি লেগে যায়। এক পর্যায়ে হারিশ বিবেকের বুকে ছুরি মেরে দেয়। সোল্ডাররা এটা দেখে তাড়াতাড়ি করে এসে হারিশকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন হারিশ চিৎকার দিয়ে বলতে থাকে, আলী, তুই এসব কিছু জানলি কি করে? বিবেক মারা যাওয়ার সময় কর্নেলকে বলে যায়, স্যার, আমরা সবাই দোষী, হিসেব এখনও বাকি আছে। কর্নেল রুম থেকে সবাইকে বের করে দিয়ে নিজে প্রশ্ন করা শুরু করে, কিন্তু আলী তখনও নিশ্চুপ। কর্নেল অনেক চেষ্টা করার পরে আলী কি যেন বিড়বিড় করতে থাকে, যা কর্নেলও বুঝতে পারে না। যেমন ঠিক তেমনিভাবে মনিটরে বসে থাকা নিদাও বুঝতে পারে না। তখন নিদা কয়েদিদের মধ্যে থাকা মৌলভী চাচাকে নিয়ে আসে। মৌলভী চাচা আলীর কথা শুনে সে তো অবাক, বলে ওঠে, এ তো অ্যারাবিক ভাষা। আমি আলীকে ছোটবেলা থেকে চিনি, ওর পক্ষে এ ভাষা জানা তো অসম্ভব। আলী যা বলছিল তার অর্থ কার্য সম্পন্ন হবে, পাপীকে তার পাপ মনে করিয়ে দিয়ে সাজা দেওয়া হবে। আচমকা মৌলভী বলে ওঠে, কর্নেলকে এখনই বক্স থেকে নিয়ে আনতে হবে, নাহলে বিপদ হতে পারে। হঠাৎ করে আলী কর্নেলের বউ ও বাচ্চার কথা মনে করিয়ে দেয়। কর্নেলের ব্যস্ততার জন্য তার বউ বাচ্চা তাকে ছেড়ে চলে গেছে। এই শুনে কর্নেল রেগে যায় এবং আলীকে ইলেকট্রিক শক দেয়। শকের মাত্রা এত বেশি ছিল যে সেন্টারের কারেন্ট চলে যায়। হঠাৎ করে নিদা শুনতে পায় তার আব্বু তাকে বলছে, নিদা, আমাকে তুই বাঁচালি না? নিদা দৌড়ে বক্সের কাছে আসে। বক্সের দরজা খুলতেই সে ফ্লোরের ওপরে আলীর দেহটি পড়ে থাকতে দেখে। এরপরে বক্সের দরজা লাগাতেই ঘুরে দেখে আলীর দেহটি সেখানে আর নেই। লাইটের ঝলকানিতে সে খুঁজতে শুরু করে। হঠাৎ করে পেছন থেকে ঠান্ডা গলায় আওয়াজ আসতে থাকে, নিদু, তুই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলি। হঠাৎ পেছনে ঘুরতেই সে দেখতে পায় আলীর চেহারা যেন এক বিশাল রূপে ধারণ করেছে। নিদা ফ্লোরে পড়ে যায় এবং সবাই দৌড়িয়ে ছুটে আসে। কর্নেল তখনও ভাবছিল যে এত বড় শক দেওয়ার পরও আলী কীভাবে জেগে উঠল। নিদা তখনও বলে যাচ্ছিল, স্যার, ও কোনো মানুষ নয়। কর্নেল কোনো কিছু বুঝে না পাওয়ায় ডেকে পাঠায় জেলের সব থেকে নিষ্ঠুর ইন্টারোগেটিভ অফিসার ফলাদ সিংকে।
জেলের সবাই তাকে ভয় করে। এদিকে নিদা কর্নেলকে জিজ্ঞেস করে আলী তাকে বলেছিল তার আব্বুকে নাকি মৃত্যুটা পাঠানো হয়েছিল, এটা কি সত্য? কর্নেল বলল আনা তো হয়েছিল, কিন্তু পকেট পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো আলী কীভাবে তাদের এই গোপন তথ্যগুলো জানল? ফলাদ আলীর বক্সে ঢুকলে আলী ভয়ঙ্করভাবে বলে, চলো শুরু করা যাক। এদিকে নিদা মৌলভী চাচাকে চাপ দিয়ে কথা বের করে নেয়। সে জানায়, ম্যাডাম, আপনারা যাকে আলী মনে করছেন সে আসলে আলী নয়, সে হলো ঘোল। আরবি লোককথায় ঘোল হলো এক ভয়ঙ্কর চিহ্ন, এক বিশেষ চিহ্ন ব্যবহার করে রক্তের বিনিময়ে তাকে ডাকা হয়। সে মানুষকে তার পাপের কথা স্মরণ করিয়ে তাকে আস্ত চিবিয়ে খায়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো ঘোল এখানে এলোই বা কী করে? তাকে কি তাহলে এখান থেকে কেউ ডেকেছে? কর্নেল হেড অফিসে ফোন করতে জানতে পারে যে আলীকে তার সেফ হাউস থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে কোনো এক হিংস্র জানোয়ার তাকে চিবিয়ে খেয়েছে। এই শুনে কর্নেলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আলী যদি মরেই যেয়ে থাকে তাহলে এখানে কে? ততক্ষণে আলী ঘোলে পরিণত হয়ে ফলাদের ওপর আক্রমণ করে দিয়েছে। তার চিৎকারে পুরো সেন্টার কেঁপে উঠেছে। নিদা লুকিয়ে লুকিয়ে ফলাদকে দেখছিল একে একে সব কয়েদিদের মুক্ত করে দিতে। নিদা চুপি চুপি ইন্টারোগেশন রুমের দিকে আসলে ভয়ে তার শরীর কেঁপে ওঠে। সে দেখে ঘোল ফলাদের গলা কেটে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। বাইরে ঘুরতে থাকা ফলাদ আসলে ঘোল। হঠাৎ ঘোল নিদাকে দেখে তাকে তাড়া করা শুরু করে। নিদা দৌড়ে কর্নেলের কাছে যায় ও তাকে সব খুলে বলে। কর্নেলকে ঘোল সম্পর্কে বলে নিদা প্রত্যেকটা সেল চেক করা শুরু করে। কোথাও কিছু না পেলে সব সন্দেহ যায় কয়েদি আহম্মেকের দিকে। আহম্মেকই হয়তোবা এই ঘোলকে ডেকেছে তার রক্তের বিনিময়ে। তবে এই ঘটনার কারণে পুরো টিম দুইটা দলে ভাগ হয়ে যায়। অফিসার লক্ষ্মীর মতে এসব কিছু নিদা করছে। ওর বাবা যেমন দেশদ্রোহী, ওরও তেমন দেশদ্রোহী। কর্নেল এসব কিছু রুখে দাঁড়ালে লক্ষ্মী ও বাকি অফিসাররা কর্নেলকে বন্দি বানিয়ে নিদাকেও আহম্মেকের সাথে আটকে রাখলে নিদা দেখতে পায় সেখানেও বাকি কয়েদিরা রয়েছে। বাকি কয়েদিরা নিদার দিকে আগিয়ে আসলে নিদা নিজেকে বাঁচানোর জন্য আহম্মেককে ঢাল বানায়। মৌলভী বলে ওঠে, এভাবে কত নির্দোষের পান নিবে তোমরা? ও আমাদের দলের সদস্য ছিল না, আমাদের চা দিতে আসতো। তাকে সন্দেহ করে তুলে এনে এরপর ওর কাছ থেকে কোনো তথ্য পাওয়া না গেলে ওর চোখের সামনে ওর বউ বাচ্চাকে হারিস ও বিবেক মেরে ফেলেছে। দোষ করলো কে আর সাজাই পেল বা কে? এখানে শুধু মিথ্যা দেশপ্রেমের দোহাই দিয়ে কত যে মুসলিমকে হত্যা করা হচ্ছে। এই সব শুনে নিদার নিজের প্রতি নিজেরই প্রচুর ঘৃণা হতে শুরু করলো। আজ তাকে নিজের প্রতি নিজেকে রাগাচ্ছে। যে বাবা তাকে এত বড় করলো, যে বাবা তার মা মারা যাওয়ার পরে তাকে আগলে রেখেছিল, সেই বাবাকেই সেই নিজ হাতে মৃত্যু দিয়েছে। ততক্ষণে অফিসাররা রুমে ঢুকতে যাচ্ছিল এবং তাদেরকে না ঢুকতে দেওয়ার জন্য কয়েদিরা ভেতর থেকে লক করার চেষ্টা করে। অন্যদিকে অফিসাররা কয়েদিদের মধ্যে একজনের আধ খাওয়া লাশ খুঁজে পায়, যাকে ঠিক চেনা যাচ্ছিল না। এ খবর নিদা ওয়াকিটকিতে শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়, কেননা এখন ওদের মধ্যেই তাহলে কেউ একজন ঘোল। ব্যাস শুরু হয়ে যায় একে অপরকে সন্দেহ। এদিকে লাশের পাশে একটা চোখ বন্ধনী পাওয়া গেছে, যেটা কিনা ছিল মৌলভী চাচার। তখনই ঘোলরূপী মৌলভী ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে প্রত্যেকের মাংস খেতে থাকে। এই সুযোগে নিদা আহম্মেককে নিয়ে চিনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘোল নিদার পায়ের কিছুটা মাংস ছিঁড়ে নেয়। এরপরে নিদা ও আহম্মেক কর্নেলের রুমে যেয়ে লুকায়, কিন্তু কয়েদিদের রুমে আহত অবস্থায় ছিল আরেক নিদা। নিদা বলে ঘোলের আক্রমণের ভয়ে আহম্মেক পালিয়েছে। এখন প্রশ্ন হলো নিদাকে আর ঘোলই বাকে? লক্ষ্মী ভীষণ চোট যায়, কারণ সে ঘোলের কাহিনী বিশ্বাস করে না। লক্ষ্মী নিদাকে ছুরি দিয়ে ভয় দেখালে নিদা বিষয়টা কানে কানে বলতে চায়। লক্ষ্মী মাথা নামাতেই নিদা ওর কান ছিঁড়ে উপড়ে দেয়, চেঁচিয়ে বলতে থাকে, আমি আবার নিজের বাবাকে দেশদ্রোহী ভেবে ধরিয়ে দিলাম, আর এখন তোর মতো নোংরা কীটের কাছে আমাকে দেশপ্রেম শিখতে হবে? তখন লক্ষ্মী রিভিল করে আলী আসলে প্রথম যখন দ্য অর্কিড স্টারে ধরা পড়েছিল
সেই দিন সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিল নিদা কোথায়। নিদা এতে বুঝতে পারে কর্নেল মূলত ট্রেনিংয়ের জন্য তাকে ডাকেনি, তাকে মূলত এখানে ইউজ করা হচ্ছে। তখন লক্ষ্মী নিদাকে পেছন থেকে মারতে গেলে হুট করে কর্নেল লক্ষ্মীকে গুলি করে এবং ফাঁস করে আসল রহস্য। আসলে ঘোলকে অন্য কেউ না, ডেকেছিল নিদার বাবা রহিম। লোকটা একটা কথাই বলতো, নিজের রক্ত দিয়ে সওদা করতে হবে, তারপরে ধোঁয়াবিহীন আগুন থেকে ঘোল জেগে উঠবে। তাকে সহজে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি সবার মধ্যে দুঃস্বপ্ন হয়ে আসবে। সে প্রতিটা মানুষের মধ্যে থাকা পাপের অনুতাপের আগুনে তাকে জ্বালিয়ে খাবে। কর্নেল এসব কথা হেসে উড়িয়ে দিত, কিন্তু আলিসাইড যেদিন থেকে নিদার নাম করলো সেদিন থেকে সব পাল্টে গেল। সব জানার পর নিদা নিজের ভুল বুঝতে পারে। দেশপ্রেমের নামে দেশে কি চলছে সেটাও জলের মতো পরিষ্কার। তবে নিদা আহমেদকে না খুঁজে যাবে না। নিদা ও কর্নেল আহমেদকে খুঁজতে খুঁজতে কর্নেলের রুমে ঢুকে দেখে আহমেদ ও বাকি অফিসাররা সেখানে লুকিয়ে আছে। নিদা বলে, তোমরা যা করেছো খারাপ করেছো, এখন আমার সময় এসেছে আব্বুকে সাহায্য করার। এই বলেই নিদা গুলি করে লাইট ভেঙে ফেলে এবং ঘোল ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর চিৎকার। নিদা কাছে গুলি করে দেখলো বাইরে এখনো দিন, পালাতে সুবিধা হবে। নিদা আহমেদকে নিয়ে বের হয়ে আসতেই ঘোল কর্নেলের ওপর আক্রমণ করে, সাথে সাথে একটা বিস্ফোরণ ঘটে। নিদা বাইরে আসতেই দেখে পুরো সেন্টারটা এনপিএসের টিম ঘিরে রেখেছে। নিদা বলে ওঠে, কেউ বেঁচে নাই, সবাই মারা গেছে। কিন্তু কথা শেষ হতে না হতেই পেছন থেকে এগিয়ে আসে কর্নেল। কর্নেল বোঝানোর চেষ্টা করে যে বিস্ফোরণের সাথে ঘোল মারা গেছে, সে যেহেতু ডেস্কের পিছনে ছিল সে বেঁচে গেছে। নিদা বলে, ঘোল যদি রাক্ষস হয় তবে তুমিও ওর থেকে কম কিছু নয়। এই বলেই নিদা কর্নেলকে গুলি করে এনপিএসের টিমের সামনে আত্মসমর্পণ করে। তার শেষ বক্তব্য ছিল আহমেদ নির্দোষ, ওর সাথে যেন কিছু না করা হয়। এর মাঝে নিদার অনেক কিছু ঘটনা মনে পড়তো তার বাবাকে নিয়ে। মুভির শেষ অংশে দেখানো হয় নিদা নিজ হাত কীভাবে কেটে ঘোলকে ডাকছে রক্তের বিনিময়ে, আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে যায় ঘোল।